আসসালামু আলাইকুম। সো গতকালকে ক্লাসের পর অলমোস্ট আমাদের যেভাবে প্ল্যান ছিল আমরা সেভাবে আগাতে পারিনি। দ্যাট ওয়াজ বিকজ আমি আসলে বেশ কিছুদিন ধরেই প্রায় 3 দিন ধরে খুবই অসুস্থ, জ্বরের জন্য এটা। সো এই জন্য দেখা গেছে যে আপনাদের যেরকম প্ল্যানিং ছিল আমাদের যে আমরা এইভাবে এইভাবে করে আগাবো, ওইভাবে আমরা করতে পারিনি। সো আই এম সো সরি ফর দ্যাট। বাট আজকে আমরা চেষ্টা করব একটু তাড়াতাড়ি করে আপনাদের নেক্সট ক্লাসগুলোর জন্য মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কোর্সটাকে শেষ করে দিতে পারি, যেন লাইক নেক্সট ক্লাসগুলোর প্রিপারেশনটা যেন শেষ করে দিতে পারে। সো আই থিঙ্ক শোনা যাচ্ছে ঠিকভাবে, আমার ভয়েসে একটু ব্লারিনেস থাকতে পারে, আই এম সরি ফর দ্যাট। সো বেসিক্যালি আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটার মধ্যে মূল জিনিসটাই যেটা আসবে সেটা হলো আমরা প্রগতিশীল বাংলাদেশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফুয়েস্টিক্যাল বাংলা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা গঙ্গার রিজিয়ন যেটা আছে, যে গঙ্গার বেড়াই অঞ্চল যেটাকে বলে, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা জনপদ নিয়ে আলোচনা করব। এটা বেসিক্যালি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন্স এক্সামে চলে আসে। এরপরে আমরা আর্যদের নিয়ে আলোচনা করব, মৌর্যদের নিয়ে আলোচনা করব, এবং গুপ্ত সাম্রাজ্য থেকে শুরু করে শশাঙ্ক, এবং শশাঙ্ক কিন্তু আমাদের ফার্স্ট হিস্টোরিক্যাল কিং ছিল। অ্যান্ড এরপরে হলো আমরা পাল আর সেন যুগ নিয়ে মোটামুটি একটা ওভারভিউ দেখব। ওকে, সো প্রথমে চলে আসি আমাদের প্রগতিশীল বাংলায়। সো প্রগতিশীল বাংলার ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের কিন্তু প্রথম মানব জাতির যে বসতি, যেটা হলো প্রস্তর যুগে, সেই কথাটা এখানে বলা হয়েছে, যে স্টোন এজের কথাটা, যে প্রস্তর যুগে কিন্তু বাংলায় মানুষ প্রথম বসবাস শুরু হয়। এবং এইটার নিদর্শন বেসিক্যালি পাওয়া গেছিল আমাদের বীরভূমে, নাগপুরে, এবং বগুড়াতে এবং কুমিল্লাতে। সো এই 4টা জায়গায় আমরা যে প্রাগৈতিহাসিক যুগের মানে নিদর্শনগুলো পেয়েছি, সেখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি যে বাংলায় মানুষ কিন্তু প্রস্তর যুগ বা পাথর যুগ থেকেই বসবাস করা শুরু করছে। সো আমরা যদি ওদের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলি, যে ওই সময় মানুষের যে কী ধরনের ক্যারেক্টারিস্টিক্স ছিল। সো প্রথমত অফকোর্স ওরা নোমেডিক লাইফস্টাইল ফলো করতো। আচ্ছা, আপনারা যারা জানেন না নোমেডিক লাইফস্টাইল কি, এইটা আপনারা বেশ কিছু জায়গায় পাবেন নেক্সটে, ইকোনমিক্সের মধ্যেও পাবেন, শকের মধ্যেও পাবেন, বিডিএস এর মধ্যেও পাবেন। সো নোমেডিক বলতে বোঝায় যারা হলো শিকার করে আর কি। সো শিকার করে যারা জীবনযাপন করে ওদেরকে আমরা নোমেডিক বলি। সো ওরা হলো নোমেডিক লাইফস্টাইল পালন করতো। এটাকে আপনি লিখতে পারেন শিকার ও যাযাবর, যে যাদের আসলে কোনো নির্দিষ্ট স্থান ছিল না। দেখা যাচ্ছে যখন যেখানে মানে যখন যেখানে ফলন ভালো হতো বা যখন যেখানে ওদের জন্য কনভিনিয়েন্ট হতো, ওরা ওই সময় ওই জায়গায় বসবাস করতো। ঠিক আছে। সো শিকার এবং যাযাবর যারা ছিল ওরা হলো নোমেডিক লাইফস্টাইল ওদের ছিল। এরপরে ওরা হলো স্টোন ব্যবহার করতো, অফকোর্স যেটা প্রস্তর যুগের মানুষ পাথর ব্যবহার করবেই। সো এরপরে ওরা হলো এগ্রিকালচার অথবা যে সেটেল লাইফ, যে একটা স্থায়ী গ্রাম বা কৃষিকাজ, এগুলোর দিকে ওরা ধীরে ধীরে এগোতে ছিল। এইটার আপনারা সবচেয়ে ভালো রিফ্লেকশন পাবেন আপনাদের সক নামে একটা কোর্স পাবেন, ইঞ্জিনিয়ারিং ইথিক্স নামে আর কি। এটা হলো ইঞ্জিনিয়ারিং ল বলে অনেকে। সো ওই কোর্সটার মধ্যে না এই যে এই জিনিসগুলো আপনারা অনেক ভালোভাবে পাবেন। এই যে নিউমেরিক লাইফগুলো বা এই প্রস্তর যুগ থেকে মানুষ আসছে, সো এগুলো আপনারা ওইখানে আরও বিস্তৃতভাবে পাবেন। আপনাদের বিডিএসে আসলে এগুলো নিয়ে এত আলোচনা করে না। বিডিএস এর মধ্যে জাস্ট আপনার এর পরের যেটা মানে 3 নম্বর যে পয়েন্টটা আমরা যেখান থেকে শুরু করব, যে জনপদ, ওইটা একটু ইম্পর্ট্যান্ট। আর মূলত সাম্রাজ্যগুলোর ব্যাপারে একটু জানলেই হয়। সো এত ডিপ আর কি লাগে না বিডিএস এর জন্য। সো ওদের মধ্যে রুরাল কমিউনিকেশন ছিল, অ্যান্ড এটা মূলত 2000 থেকে 1000 সালের দিকের একটা কাহিনী। সো ওই সময় কিন্তু আমাদের এখানে তামা, মৃৎশিল্প বা কৃষি ব্যবসারও কিন্তু ব্যাপক বিকাশ ঘটছিল। ওকে, সো এরপর যদি আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই, এটা হলো গঙ্গার এরাই অঞ্চল যেটা, এটা হলো মূলত ওই সময় রাজ্য গঠনের জন্য দেখা গেছে যে ওই সময় যে বাংলা, ওইটাকে 2টা অঞ্চলে ভাগ করা হয়েছিল। ওকে, 2টা সেগমেন্টে ভাগ করা হয়। একটা সেগমেন্ট হলো গঙ্গা, যে গঙ্গা অঞ্চল বলতো, যেটা হলো উত্তর এবং মধ্য বাংলার উর্বর সমতল ভূমি ছিল। ওকে, উত্তর এবং মধ্য বাংলার উর্বর সমতল ভূমি ছিল, সেটাকে গঙ্গা অঞ্চল বলতো। এবং রাঢ় অঞ্চল বা রেরাই অঞ্চল যেটাকে বলতো, এটাকে কিন্তু রাঢ় বলে, আচ্ছা লেখা আছে, রাঢ় অঞ্চল যেটাকে বলতো
সো রাঢ় অঞ্চলটা ছিল কিন্তু পশ্চিম দিকে, যে পশ্চিমের যে লালমাটি এলাকা যেটা হলো বর্তমানে আপনার পশ্চিমবঙ্গ অথবা ঝাড়খণ্ড, এই জায়গাগুলোকে কিন্তু বলা হতো রাঢ় অঞ্চল, ঠিক আছে। এবং এটার বেশ কিছু গুরুত্ব আছে। এটা যদি আপনি দেখেন, সেই সিগনিফিকেন্সগুলো যদি আপনি দেখেন, সো প্রথমত কৃষি বাণিজ্য বসতি গঠনের ক্ষেত্রে প্রাথমিক কেন্দ্র হিসেবে কিন্তু ইকোনমিক্যাল জোন হিসাবে, কালচারাল ইকোনমিক্যাল জোন হিসেবে এগুলোকে মনে করা হতো। এবং এইটার থেকে কিন্তু একটা স্বতন্ত্র আপনি সাংস্কৃতিক পরিচয়ের যদি কথা বলেন, সেটা কিন্তু গড়ে উঠেছিল এই গঙ্গার আর অঞ্চল থেকেই, ঠিক আছে। এবং আপনাদের যে জনপদ, যেটা আপনি বলতেছিলাম যে জনপদটা খুব ইম্পর্টেন্ট, এই জনপদের কিন্তু বিস্তৃতি এই গঙ্গা এবং রাঢ় অঞ্চল থেকে। সো মূলত প্রথম গঙ্গা ও রাঢ় অঞ্চলে বাংলাকে ভাগ করা হয়, এবং গঙ্গা ও রাঢ় থেকে কিন্তু পরবর্তীতে এটা জনপদ, বিভিন্ন যে জনপদগুলো আছে সেই জনপদগুলায় ভাগ হয়, ঠিক আছে। সো এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা চলে আসি জনপথের উত্থান, ঠিক আছে। সো জনপদ যুগের উত্থানের কথা যদি বলি, সো আপনি যদি জনপদ বা এই ওয়ার্ডটাকে ভাঙার চেষ্টা করেন, জনপদ মানে বোঝায় যে একটা একটা গোত্র বা একটা জনগোষ্ঠীর স্থায়ী বসতি বা অঞ্চল, ঠিক আছে। সো অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে, জনপদ, ওকে। সো মূলত জনপদ গঠনের সময়টা ছিল প্রথম সহস্রাব্দ, যেটা 1000 থেকে 500 সালের দিকে বলা যায় আর কি। সো এই ক্ষেত্রে এই সময় জনপদগুলো সৃষ্টি হয়েছিল, এবং বাংলায় বেশ কিছু মেজর জনপদ আছে, যেমন বঙ্গ, যেটা দক্ষিণ বাংলায় খুব ফেমাস ছিল, পুণ্ড্র, যেটা উত্তর বাংলায় ছিল, শুন্দ্র, যেটা পশ্চিম বাংলায় ছিল, সমতট, যেটা দক্ষিণ ও পূর্ব বাংলায় ছিল, এছাড়াও গৌড়, হরিকেল ছাড়া বেশ কিছু জনপদের কথা কিন্তু বাংলায় উল্লেখ পাওয়া যায়। এবার যদি আপনি ফিচার্স বা বৈশিষ্ট্যের কথা বলেন, সো প্রত্যেকটা জনপদের মধ্যে একটা গোত্রপ্রধান ছিল বা ক্ষুদ্র রাজাদের একটা শাসন ছিল, যাদের আন্ডারে দেখা যেত জনপদগুলোকে ভাগ করে দেওয়া হতো। এবং এক একটা জনপদে কৃষি ও উৎপাদনের বিকাশ ছিল এক এক রকম, এবং তাদের ভৌগোলিক পরিচিত রাজনৈতিক রাষ্ট্রায়নের ভিত্তিও ছিল এক এক রকম। এবং এই জনপদ থেকেই কিন্তু পরবর্তীতে যে বৃহত্তর যে রাজ্যগুলো, এগুলো গঠন করা হয়, ঠিক আছে। সো জনপথেরটা আমরা নেক্সট যে স্লাইডটা আমরা পড়বো, যেটা আমরা কোশ্চেনের সাথে অ্যানালাইসিস করে পড়বো, ওইখানে আমরা আরও সুন্দরভাবে আলোচনা করব। সো এরপরে চলে আসি আর্যদের কথা, যে বাংলায় আর্যায়ন। সো প্রথমে যদি আমি প্রসেসের কথা বলি, প্রক্রিয়ার কথা বলি, যে বাংলায় আর্যরা প্রথম দিকে কিন্তু প্রবেশ করে নাই, ঠিক আছে। সো প্রায় এরপরে কিন্তু চলে আসে যে বাংলায় আর্যদের যে শাসন আমল, এই অধ্যায়টা, ঠিক আছে। আমরা যদি বাংলায় আর্যদের শাসন আমলের প্রথম দিকের কথা বলি, সো বাংলায় কিন্তু আর্যরা প্রথম দিকে হলো প্রবেশ করে নাই, ঠিক আছে। সো এরা হলো প্রায় 1000 থেকে 500 সালের দিকে দেখা গেছে যে গঙ্গা উপত্যকা ধরে পূর্ব দিকে প্রথম গিয়েছিল, এবং ওইখান থেকে কিন্তু ওরা বাংলায় আসছে, ওকে। সো ওরা কিন্তু বাংলায় সরাসরি প্রবেশ করেনি আর্যরা। এটা একটা খুবই ভালো এমসিকিউ বলতে পারেন বা নোটস বলতে পারেন, এটা মনে রাখার ট্রাই করবেন, ওকে। সো এরপরে ওদের যদি আমরা প্রভাবের কথা বলি, সো প্রথমত তো 4টা বিষয়, যেটা যে ভাষার দিক থেকে কি হলো, সংস্কৃত এবং আমাদের যে প্রাকৃত, এই দুইটা থেকে কিন্তু আমাদের বাংলা, বর্তমান যে বাংলাটা আসছে, বর্তমান বাংলাটা কিন্তু এই যে সংস্কৃত থেকে প্রাকৃত হয়েছে, প্রাকৃত থেকেই কিন্তু বাংলা ভাষার উদ্ভব, ঠিক আছে। সো আমাদের ভাষাটা কিন্তু আমরা আর্যদের থেকে মোটামুটি বলা যায় যে ওদের সংস্কৃতি থেকে নেওয়া হচ্ছে। এরপর রিলিজনের যদি কথা বলেন, রিলিজনের যে বৈদিক ব্রাহ্মণ ধর্মগুলো ছিল, এবং পূর্ববর্তী যে হিন্দুদের ধর্মের যে এক্সপ্লেনেশনটা ছিল, যে প্রসারটা যে ছিল, সেটা কিন্তু আমরা আর্যদের থেকেই পেয়েছি। এবং আমাদের যে বর্ণ ব্যবস্থার যে একটা বিস্তার, এটা আর্যদের থেকে আসছে, যে কাস্ট বেসড যে সমাজ ব্যবস্থা, এইটাও কিন্তু আর্যদের থেকে আসছে, যেটা আমরা প্রাচীন সনাতন ধর্মের মধ্যে দেখতে পারি। এরপর যদি সংস্কৃতির কথা বলি, সো এই ক্ষেত্রেও কিন্তু আশ্রম, মন্দির বা শিক্ষাকেন্দ্র স্থাপনের যে একটা কালচার আমাদের এইদিকে, এটাও কিন্তু আমরা আর্যদের থেকে নিয়ে আসছি। সো
তবে আর্যনের পরেও কিন্তু বাংলার যে নিজস্ব সংস্কৃতি এগুলো কিন্তু জোরালোভাবে টিকে ছিল, এবং এটা কিন্তু একটা সংমিশ্রণ আমরা স্টিল আমাদের এখন দ্বারাও দেখতে পাই আর কি। ঠিক আছে, সো এরপরে হলো মৌর্য। সো মৌর্যদের কথা যদি বলি, এটা মূলত 322 থেকে 185 BC-র দিকে মৌর্যরা আমাদের এখানে আসে, এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং উনি প্রায় বৃহত্তর ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং অশোকের যে শিলালিপি ছিল, এখান থেকে একটা এভিডেন্স পাওয়া যায় যে বাংলায় রাজক ও প্রাদেশিক ও যুক্ত নামের কর্মকর্তারা কিন্তু তখন শাসন পরিচালনা করতেন। ঠিক আছে, সো যদি গুরুত্বের কথা বলি, সো প্রথমত আমাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল এইটার কথা তো আসবে, যে ওই সময় কিন্তু শাসন ব্যবস্থা কেন্দ্রীয় অবস্থায় ছিল, এবং বুদ্ধিজমের কিন্তু ব্যাপক বিস্তার হয়। এছাড়াও যদি আমরা বলি সড়ক, বাণিজ্যপথ ও নগরায়নের উন্নতি ঘটে। এছাড়াও বাংলাদেশের বাংলাদেশের যে রাজনীতিটা, এটা কিন্তু উপমহাদেশীয় রাজনীতির সাথে ওই সময় যুক্ত হয়। সো এই ক্লাসে আমরা হলো মৌর্য পর্যন্ত দেখলাম, এবং পরবর্তী ক্লাসে গুপ্ত থেকে বাকিগুলো দেখবো, এবং তারপরের ক্লাসে আমরা এটা ধরে আমাদের কোশ্চেন্সও সলভ করবো, কজ এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যান্ড ট্রাই করবেন যে স্লাইডের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সাথে সাথে পড়ে ফেলার জন্য। অ্যান্ড আই নো যে দ্যাটস আ হ্যাসেল, আপনারা যদি স্ক্রিনশট তুলতে চান বা স্লাইডগুলোকে কালেক্ট করতে চান, কারণ দেখা যায় যে আমি স্লাইডের মধ্যে দাগাদাগি করি মাঝে মধ্যে, আপনার জন্য সমস্যা হয়। সো দ্যাটস ওয়াই আমরা একটা সলিউশন খুঁজে বের করছি, দ্যাট ইজ যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, কমিউনিটি ক্রিয়েট করেছি, যেখানে আপনারা জয়েন করতে পারবেন। যদি জয়েন করেন, আমরা সেই কমিউনিটির মধ্যে কিন্তু ফ্রিতে আমাদের স্লাইডসগুলো দিয়ে দিব, এবং এবারের স্লাইডসগুলো কিন্তু আমি পার্সোনালি এমনভাবেই বানিয়েছি যে আপনারা যাতে স্লাইডসগুলো পড়লে আর কোনো বই বা অন্য কোনো স্লাইডস বা কিছুর উপর ডিপেন্ডেন্ট না থাকা লাগে, আপনি শুধু আমার স্লাইডসটা পড়েই পরীক্ষা দিয়ে আসা পায়ে যেতে পারেন। ওকে, সো ট্রাই যে স্লাইডসগুলো যেন আপনার কালেকশনে থাকে, এবং দ্যাটস ওয়াই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। এখানে গ্রুপের কিউআর কোড দেওয়া আছে, এবং আমি ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, কাইন্ডলি ওখানে জয়েন করে ফেলবেন যাতে আপনারা স্লাইডসগুলো পেয়ে যেতে পারেন। অ্যান্ড আমি গ্রুপে আমাদের যে মেইন কমিউনিটির যে চ্যানেলটা সেটাও আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। অলরাইট, সো আপনারা ওখানে তাহলে সবগুলো সাবজেক্টের ভাইয়াদেরকে পেয়ে যাবেন। এটা তো শুধু বিডিএস এর জন্য। সো আজকে মূলত এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব।